আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। মাহমুদুর রহমানের আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ৭ নভেম্বর বনাম হালের জাতীয়তাবাদী রাজনীতি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আদ্যোপান্ত। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আমি বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম। তখন শেরে বাংলা হলের উত্তর ব্লকের ৩১০ নম্বর ঘরে আমার ৩ বছরের আবাস। মনে পড়ছে ৬ নভেম্বর রাতে আমাদের ঘুমানো সম্ভব হয়নি। মধ্যরাত থেকেই ঢাকা সেনানিবাসের দিক থেকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ পাচ্ছিলাম। তার আগে ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্টের সরকারি বাসায় সপরিবারে বন্দী করে আওয়ামী লীগ ও ভারতের সমর্থনে প্রতি বিপ্লব ঘটিয়ে ক্ষমতা দখল করেছিলেন। সেই কুদেতার সমর্থনে ৪ তারিখ সকালে মতিয়া চৌধুরী সহ শখানেক বাকশাল নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোক মিছিল নিয়ে ফ্যাসিস্টদের মন্দির ধানমন্ডি ৩২ নম্বরে হাজির হয়েছিলেন। সেই মিছিলে খালেদ মোশাররফের মা এবং ভাই যোগ দিয়ে বিদ্রোহী ব্রিগেডিয়ারের আওয়ামী ও ভারত কানেকশন প্রমাণ করেছিলেন। সাকুল্যে ৭২ ঘন্টা মেয়াদের ক্ষমতাসীন থাকাকালে খালেদ মোশাররফ নিজেকে মেজর জেনারেল পদে প্রমোশনও দিয়েছিলেন। তৎকালীন বিমান এবং নৌবাহিনী প্রধান খালেদ মোশাররফকে মেজর জেনারেলের ব্যাজ পরিয়ে দিচ্ছেন এমন একটি বিশাল ছবি সে সময় সব পত্রিকার প্রথম পাতায় কয়েক কলাম জুড়ে ছাপা হয়েছিল। ৬ নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্টে প্রধানত সৈনিকরা ভারতীয় দালালদের উপরোক্ত কুদেতার বিরুদ্ধে বিদ্রোহ করলে রাজধানীর লাখ লাখ মানুষ ও সৈনিকদের সমর্থনে রাস্তায় নেমে এলে খালেদ মোশাররফের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর ভারতীয় হেজিমনির বিরুদ্ধে জনতা সেনাবাহিনীর সমন্বয়ে প্রথম সফল বিদ্রোহের দিন। গত বছর ৫ আগস্ট বিপ্লবে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে না পারার বেদনা থাকলেও ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জনতা এবং সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামার সৌভাগ্য হয়েছিল। সকালে বুয়েট থেকে আমরা ক্যান্টনমেন্টের দিকে রওনা হয়েছিলাম। সেদিনের কথা আজ লিখতে বসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার ২ সহপাঠী বন্ধু বিদ্যুৎ আর মুকুলের কথা মনে পড়ছে। আমরা ৩ বুড়ো এখনো এই শহরে জীবিত আছি। বুড়ো বলার জন্য বন্ধুরা রাগ করলেও করতে পারে। সেই তরুণ বয়সে আমাদের সবার হিরো ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ৭ই নভেম্বর ভোর থেকেই সারা শহর জিয়াউর রহমান জিন্দাবাদ স্লোগানে প্রকম্পিত ছিল। ১৯৭১ সালে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণের কাছে পরিচিতি লাভ করলেও তার রাজনীতির প্রকৃত উত্থান হয়েছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর। সেদিন সকালে শাহবাগের মোড়ে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে দেশপ্রেমিক এক বীর সেনা সদস্যের বক্তৃতা করার দৃশ্য আজও চোখের সামনে ভাসছে। ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ এবং জনপ্রিয় শাসক জিয়াউর রহমান মাত্র ৫ বছর ৬ মাস এবং ২৩ দিন দায়িত্ব পালন করতে পেরেছিলেন। সেই স্বল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে পেরে সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান জনগোষ্ঠীর আত্মপরিচয়ের নতুন বয়ান হাজির করেছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান সংযুক্ত করে তিনি আমাদের হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্যকে সমুন্নত করেছিলেন। আগ্রাসী ভারতকে মোকাবেলা করার জন্য জিয়াউর রহমান তৎকালীন ভূ রাজনৈতিক বাস্তবতার আলোকে সফল পররাষ্ট্র বিষয়ক কৌশল প্রয়োগ করেছিলেন। সেজন্যই অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ১৯৮১ সালে তার হত্যার পিছনে ভারতীয় ডিপ স্টেটের ভূমিকা ছিল বলে ধারণা করেন। তবে থিওরি প্রচলিত আছে যে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কাছে দেশটির বিতর্কিত গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্ট জিয়াকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করার একটি প্রস্তাব নিয়ে গেলে তিনি বেশ বিরক্ত হয়ে সেই ফাইল বন্ধ করে দিয়েছিলেন। মোরারজি দেশাই নাকি বলেছিলেন কোনো প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ তিনি সমর্থন করেন না। এরপর ইন্দিরা গান্ধী ক্ষমতায় প্রত্যাবর্তন করলে তিনি পুনরায় দক্ষিণ এশিয়ায় আধিপত্যবাদী পররাষ্ট্রনীতি প্রয়োগে মনোনিবেশ করেন। ইন্দিরা গান্ধী মনে প্রাণে বিশ্বাস করতেন যে দক্ষিণ এশিয়ায় ভারতের ইচ্ছার বাইরে গিয়ে
কোনো ছোট রাষ্ট্র স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে না। ইন্দিরা ডক্ট্রিন অনুযায়ী ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী দেশের বিরোধ দেখা দিলে সেটি কেবল দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে, যাতে দিল্লির ইচ্ছায় প্রাধান্য পায়। স্বাধীন চেতা জিয়া ইন্দিরা ডক্ট্রিন মানতে সম্মত হননি। উল্লেখ্য, জেনারেল জিয়া নিহত হওয়ার অল্প কিছুদিন আগে বঙ্গোপসাগরে জেগে ওঠা দ্বীপ দক্ষিণ তালপট্টির মালিকানা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বিরোধ চরমে পৌঁছেছিল। 1981 সালের 8ই জুন দ্য নিউ ইয়র্ক টাইমসে জিয়া অ্যাসাসিনেশন রিভারব্রেডস থ্রো সাউথ এশিয়া শিরোনামে লেখায় ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তালপট্টি বিরোধ নিয়ে নিম্নোক্ত মন্তব্য ছাপা হয়। Relations with India have not been particularly good since the assassination of Sheikh Mujib, and as it happens, the weeks immediately preceding President Jia's assassination by a group of army rebels marked by a especially hostile period, at least in the words flowing back and forth between here and New Delhi. The immediate point of contentions is a tiny island formed recently by sealed deposits in the mouth of Ganges along the common border. Both countries claim the island, and the claim is more important than the island because it also affects sovereignty over a wide region of ocean and seabed to the south. Indians occupied the island. Early this month, a Bangladeshi patrol boat discovered 2 Indian Navy warships at the island and found that Indian troops had set up a flag and a radio station on the brown muddy shore. Bangladesh was incensed. Angry diplomatic notes flew back and forth, and the Prime Minister Indira Gandhi was burnt in effigy at protest demonstration. William Border, The New York Times, June 8, 1981. মোদ্দা কথা, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে কখনোই প্রীতির সম্পর্ক ছিল না এবং বাংলাদেশের জনগণের এক উল্লেখযোগ্য অংশ চট্টগ্রামে 1981 সালে জেনারেল জিয়াকে হত্যার ষড়যন্ত্রে ভারতের ডিপ স্টেটের গভীর ভূমিকা রয়েছে বলে সন্দেহ করে। বিএনপি প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় প্রেসিডেন্ট জিয়া নিহত হলেও দলটি বাংলাদেশের বৃহত্তম দলে পরিণত হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো দলের প্রতিষ্ঠাতার অসামান্য জনপ্রিয়তা। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক জিয়াউর রহমানের মতো ক্ষমতায় থেকে এভাবে ব্যক্তিগত জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। 1972 সালের জানুয়ারিতে শেখ মুজিব আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে পাকিস্তানের কারাগার থেকে স্বদেশে ফিরে এসে মাত্র 6 মাসের মধ্যে ভয়াবহ অপশাসনের কারণে সেই জনপ্রিয়তায় অকল্পনীয় ধস নামিয়েছিলেন। 1975 সালের আগস্টে তার একদলীয় সরকারের পতন এবং তিনি নিহত হলেও রাজধানীর সব মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। জেনারেল এরশাদ এবং শেখ হাসিনা যথাক্রমে রংপুর এবং গোপালগঞ্জের বাইরে কোনোদিনই সেই অর্থে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন না। শেখ হাসিনা তার পিতাকে দ্বিতীয়বার হত্যাও করে গেছেন। জিয়াউর রহমানের পর একমাত্র বেগম খালেদা জিয়ার দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা থাকলেও তার ক্ষমতায় আগমন এবং নির্গমনের সময় জনপ্রিয়তার মাত্রায় যথেষ্ট ফারাক ছিল। প্রেসিডেন্ট জিয়ার সংক্ষিপ্ত জীবনের নির্মম পরিসমাপ্তি হলেও রাজনীতিবিদ ও শাসক হিসেবে তিনি ভাগ্যের বরপুত্র ছিলেন। তার শাহাদাতের পর সারা দেশে যে শোকের মাতম হয়েছিল তার তুলনা হয় না। শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিশালী বয়ান এবং ভারতীয় আধিপত্যবাদকে ভূ রাজনৈতিক ভারসাম্য দিয়ে মোকাবেলার সফল কৌশল থেকে বিএনপি 2015 সালের আন্দোলনে ব্যর্থ হওয়ার পর থেকেই একটু একটু করে সরতে শুরু করে। দলটির নীতি নির্ধারকদের মধ্যে এমন একটি ভ্রান্ত ধারণার জন্ম হয় যে ভারতকে যদি বোঝানো যায় একটি নতুন পরিশুদ্ধ ও সেকুলার বিএনপি ভারতের স্বার্থ রক্ষা করেই রাজনীতি করবে, তাহলে দিল্লির একতরফা আওয়ামী প্রীতির অবসান ঘটবে এবং বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারতীয় শাসককুল শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করবে। মুজিব প্রেমী সেকুলার ডক্টর কামাল হোসেনের কাছে ছুটে গিয়ে জোটের নেতৃত্ব সঁপে দিয়ে বিএনপির নেতৃত্বের 2018 সালের রাতের ভোটের নির্বাচনে অংশগ্রহণ ছিল সেই ভ্রান্ত ধারণারই পরিণতি। সেই কথিত নির্বাচনের আগে বিএনপির প্রভাবশালী নেতারা দিল্লিতে গিয়ে বিজেপির মন গলানোর আপ্রাণ চেষ্টা করেও
ব্যর্থ হয়েছিলেন। 2018 সালে বিএনপি আরও একটি আজব সিদ্ধান্ত নিয়েছিল যে জামাতের গন্ধ দূর করার জন্য বিএনপি ডক্টর কামালের জোটে ইসলামী দলটিকে রাখেনি, সেই জামাতকেই আবার নির্বাচনে তারা 22টি আসন ধানের শীষের মার্কা সমেত ছেড়ে দিয়েছিল। নিজেদের মার্কা না থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামের প্রার্থীরা দাঁড়িপাল্লার পরিবর্তে বিএনপির মার্কায় নির্বাচনী তামাশায় যোগদান করে নির্বুদ্ধিতা ও রাজনৈতিক সুবিধাবাদিতার প্রমাণ দিয়েছিলেন। এই অনর্থক সিট ভাগাভাগি নিয়ে মন কষাকষির প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছিল। যাই হোক, 2024 সালে আমি ও ডামি নির্বাচন বয়কটের সাহস দেখিয়ে বিএনপি অবশ্য সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। আমরা ধারণা করেছিলাম বিএনপি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সঠিক রাজনীতিতে ফিরে এসেছে। দুর্ভাগ্যবশত দলটির নেতারা মহান জুলাই বিপ্লবের পর আবারও ভুলের ফাঁদে পড়লেন। এই বিপ্লবের চরিত্র যে কেবল একজন শাসক বদলের সংকীর্ণ রাজনীতি ছিল না, সেটা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। রাজনৈতিক মতাদর্শ, সাংস্কৃতিক চেতনা, বাঙালি মুসলমানের ধর্মীয় আত্মপরিচয় এবং মানব সত্তার জন্মগত স্বাধীনতার আকাঙ্ক্ষার মিশ্রণ জুলাই বিপ্লবকে যে এক অনন্য বৈশিষ্ট্যে সংজ্ঞায়িত করেছে, সেটি 7 নভেম্বরের মহানায়ক শহীদ জিয়ার দলের বুঝতে না পারাটা বিস্ময়কর। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব আজকের বাংলাদেশের যে সংগ্রামকে যথাক্রমে মৌলবাদ ও দক্ষিণ পন্থা বলছেন, তা যে প্রকৃতপক্ষে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আত্মপরিচয়ের গর্বিত বহিঃপ্রকাশ এবং ভারতের হেজিমনির বিরুদ্ধে বিদ্রোহের স্ফুলিঙ্গ, সে বিষয়টি এখন পর্যন্ত বিএনপির নেতারা ধরতে পেরেছেন বলে তাদের আচরণে মনে হচ্ছে না। বিপ্লবোত্তর বাংলাদেশের মূল প্রতিপক্ষ জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে গিয়ে বিএনপির নেতারা 1975 সালের 7 নভেম্বর ঢাকার রাজপথের লক্ষ কোটি জনতার গগন বিদারী সব স্লোগান ভুলে গেছেন। সেদিন রাস্তার স্লোগান ছিল সিপাহী জনতা ভাই ভাই, জিয়াউর রহমান জিন্দাবাদ, ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, ভারতীয় দালাল খালেদ মোশাররফ মুর্দাবাদ এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার। 7 নভেম্বর যেসব স্লোগানের সঙ্গে জুলাই বিপ্লবের সব স্লোগান, যেমন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মোদির পোষা হাসিনা, তোমায় ভালোবাসি না, সীমান্তে মানুষ মরে বিজিবি কি করে, তোমার আমার জান নিতে খুনি এখন দিল্লিতে এবং ইনকিলাব জিন্দাবাদকে পাশাপাশি রাখলে পাঠক কি দুটোর মধ্যে কোনো আদর্শ বা চরিত্রগত পার্থক্য খুঁজে পাচ্ছেন? 1975 সালের 7 নভেম্বরের গণবিস্ফোরণে আমরা যদি কোনো মৌলবাদ ও দক্ষিণ পন্থার উত্থান খুঁজে না পেয়ে থাকি, তাহলে জুলাই বিপ্লবে সেটা কেন খুঁজতে যাব? নাকি বিএনপির নীতি নির্ধারকরা শহীদ জিয়ার নেতৃত্বে 7 নভেম্বরের বিপ্লবকেও দক্ষিণ পন্থা ও মৌলবাদের বিদ্রোহ আখ্যা দিয়ে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে প্রথম সফল বিপ্লবের উত্তরাধিকারকে এখন অস্বীকার করবেন? তারা কি দল বেঁধে 7 নভেম্বর জিয়ার কবরে ফুল দিতে যাবেন না? আমার ধারণা বিএনপির মূল নেতা দীর্ঘদিন দেশে না থাকায় তিনি বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের আত্মপরিচয়ের গৌরব ও তাদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের বিপ্লবের মূল প্রেরণাকে বুঝতে ভুল করছেন। আমি আশা করি দেশে ফিরে এসে মাঠের পরিস্থিতি দেখলে তার ভুল নিশ্চয়ই ভেঙে যাবে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের পক্ষে জনমতকে উপেক্ষা করা সম্ভব নয়। কেবল দখলদার বিদেশি শক্তির সমর্থনে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হলে শেখ হাসিনাকে তস্করের মতো পালিয়ে প্রভুর চরণে আশ্রয় নিয়ে সেখান থেকে ভুয়া তর্জন গর্জন করতে হতো না। আমার কাছে 7 নভেম্বর এবং জুলাই বিপ্লবের মধ্যে কোনো আদর্শগত বিরোধ নেই বিধায় উভয় বিপ্লবের নেতারা আমার হিরো। আমি প্রত্যাশা করি দল মত নির্বিশেষে জুলাই বিপ্লবের তরুণ নেতৃবৃন্দ এবছর 7 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মিলিতভাবে শ্রদ্ধা জানাবেন। সাহস, দেশপ্রেম, ধার্মিকতা, রাষ্ট্র পরিচালনায় দক্ষতা এবং অসামান্য সততার মিশ্রণে বাংলাদেশে কোনো দ্বিতীয় জিয়াউর রহমানকে আমরা আজ পর্যন্ত খুঁজে পাইনি। মহান আল্লাহ তাআলা তার বেহেশত নসিব করুন। দর্শক, এই ছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের এই সপ্তাহের মন্তব্য প্রতিবেদন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরেক কিস্তি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।